হ্যালো সবাইকে। আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের আজকের আলোচনার মূল উৎস হল কাঠের বাটি পারিবারিক সহানুভূতির এক উত্তরাধিকার নামের একটি চমৎকার গল্প। এটি খুব ছোট একটা গল্প হলেও এর ভেতরের বার্তাটি আমাদের সমাজ, পরিবার আর মানবিকতার জন্য বিশাল একটা আয়না স্বরূপ বলা যায়। তো চলুন এই অসাধারণ আর শিক্ষণীয় গল্পটির একদম গভীরে প্রবেশ করি এবং এর ভেতরের লেয়ারগুলো উন্মোচন করি। আচ্ছা, শুরুতেই খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক, কে নীরবে আমাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে? আমরা অনেক সময় কিন্তু ভাবি যে আমাদের ব্যক্তিগত বিরক্তি বা রাগগুলো হয়তো আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে আমাদের ঘরের ভেতরেই এমন এক নীরব দর্শক থাকে যে আমাদের অজান্তেই সবকিছু দেখছে আর শিখছে। এই গোপন দর্শকটি আমাদের আজকের এই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। পর্ব ১, দুর্বল হয়ে পড়া পরিবারের কর্তা। প্রথমেই চলুন দেখি পরিবারের দুর্বল হয়ে পড়া কর্তার বিষয়টা। গল্পের শুরুটা ঠিক কিভাবে হচ্ছে, যেখানে একজন দুর্বল বৃদ্ধ তার ছেলে, ছেলের বউ এবং নাতির সাথে থাকতে আসেন। এখানে একটু খেয়াল করে দেখুন বৃদ্ধ বয়সের শারীরিক অক্ষমতাগুলো কতটা প্রকট। বার্ধক্য তো শুধু একটা বয়স নয়, এটা শরীরের দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে। দাদার হাত কাঁপছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে আর হাঁটার সময় পা টলমল করছে। এই শারীরিক অবনতিগুলোর কারণেই মূলত পরিবারের দৈনন্দিন জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘর্ষণের সৃষ্টি হয়, যা থেকে আমাদের গল্পের মূল সমস্যার শুরু। আর এই শারীরিক অবনতির কারণেই কিন্তু ডাইনিং টেবিলের প্রতিদিনকার খাওয়াটা ওই বৃদ্ধ মানুষটার জন্য রীতিমতো একটা সংগ্রামে পরিণত হয়। ওই যে কাপা হাতের কারণে চামচ থেকে মটরশুঁটি মেঝেতে পড়ে যাচ্ছে, কিংবা গ্লাস ধরতে গিয়ে হয়তো টেবিল ক্লথে দুধ ছিটকে পড়ছে। এগুলো তো আর ইচ্ছাকৃত ভুল ছিল না, তাই না? এগুলো ছিল শুধুই বার্ধক্যের অসহায়ত্ব। কিন্তু এই অসহায়ত্বটা পরিবারের বাকিদের কাছে কেমন লাগছে, সেটাই আমাদের গল্পের আসল মোড়। পর্ব ২, কাঠের বাটি। এবার চলুন আমাদের পরের ধাপে কাঠের বাটি এবং একাকিত্বের নির্বাসনের বিষয়টা দেখে নিই। এখানে দেখুন পরিস্থিতি কতটা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। প্রথমে তিনি সবার সাথে টেবিলেই খেতেন, কিন্তু যখনই খাবার ছিটকে পড়তে শুরু করল, একটা দুটো থালা ভেঙে গেল, তখন ছেলে আর ছেলের বউয়ের বিরক্তির চরম সীমায় পৌঁছাল। তারা ভাবল, ব্যাস অনেক হয়েছে। দাদাকে ঘরের এক কোনায় ছোট্ট একটা টেবিলে আলাদা করে দেয়া হলো। আর যেহেতু তিনি থালা ভেঙে ফেলেছিলেন, তাই তাকে খাবার দেয়া শুরু হলো একটা কাঠের বাটিতে। একটু ভাবুন তো, নিজের ঘরেই যেন এক প্রকার নির্বাসন। এখানে এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা সত্যি ভীষণ আবেগঘন। একদিকে সেই একা হয়ে পড়া বৃদ্ধ মানুষটা চোখে জল নিয়ে কাঠের বাটিতে খাচ্ছেন, আর একটু কিছু হাত থেকে পড়ে গেলেই তাকে শুনতে হচ্ছে ছেলে বা ছেলের বউয়ের তীক্ষ্ণ তিরস্কার। আর ঠিক অন্যদিকে পরিবারের ওই ছোট্ট ৪ বছরের শিশুটি, সে কিন্তু একেবারে চুপচাপ বসে এই পুরো ঘটনাটা দেখছে। এই যে তার নীরব পর্যবেক্ষণ, এটাই কিন্তু সামনের একটা বড় ঝড়ের পূর্বাভাস। পর্ব ৩, একটি শিশুর আয়না। এরপর আমরা চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে শিশুটির এই নীরব পর্যবেক্ষণ বাবা মায়ের আচরণের একটা আয়না হয়ে দাঁড়ায়। এখানে এই ৪ সংখ্যাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। মাত্র ৪ বছর বয়স একটা শিশু ঠিক কতটা ছোট বয়স থেকেই যে তার চারপাশের মানুষের আচরণ আর মানসিকতা শুষে নিতে শুরু করে, এটা তারই একটা জ্বলজ্জন্ত প্রমাণ। এই অবুঝ বয়সটাই কিন্তু সবচেয়ে বেশি গ্রহণক্ষম। তো একদিন সন্ধ্যার ঘটনা। রাতের খাবারের ঠিক আগে বাবা দেখলেন তার ছোট্ট ছেলেটা মেঝেতে বসে কিছু কাঠের টুকরো নিয়ে খুব মন দিয়ে কি যেন একটা বানাচ্ছে। বাবা স্বভাবতই বেশ কৌতূহলী হলেন। খুব মিষ্টি সুরে আদরের ছেলেকে জিজ্ঞেস করলেন যে সে কি বানাচ্ছে। খুব সাধারণ, স্নেহপূর্ণ একটা মুহূর্ত, তাই না? কিন্তু এর পরের উত্তরটা ছিল আক্ষরিক অর্থে অভাবনীয়। শিশুটা অত্যন্ত সরল মুখে আর খুব মিষ্টি করে উত্তর দিল, ও, আমি বড় হয়ে তোমাদের দুজনের খাওয়ার জন্য একটা ছোট্ট কাঠের বাটি বানাচ্ছি। একটু থামছি, জাস্ট বাক্যটার ওজনটা একটু অনুভব করুন। এই নিষ্পাপ উত্তরটা বাবা মায়ের জন্য ছিল একটা বিশাল বড় ধাক্কা। শিশুটি কিন্তু হাসিমুখেই তার কাজে ফিরে গেল, কারণ সে জানতই না যে সে আসলে কি বলে ফেলেছে। পর্ব ৪,
না বলা উপলব্ধি। এরপরে শুরু হয় আমাদের গল্পের সবচেয়ে পাওয়ারফুল অংশ, বাবা মায়ের সেই ভুল বুঝতে পারার মুহূর্তটা। সন্তানের মুখে ওই কথাটা শোনার পর বাবা মায়ের অবস্থাটা একবার চিন্তা করুন। তারা দুজনেই তো পুরো বাকরুদ্ধ। তারা পরিষ্কার বুঝতে পারলেন যে তারা নিজেদের অজান্তেই সন্তানকে ঠিক কী শিক্ষা দিচ্ছেন। অনুশোচনায় তাদের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা শব্দ বিনিময় হল না, কিন্তু দুজনেই ওই 1 সেকেন্ডের মধ্যে নিজেদের ভুল বুঝতে পারলেন এবং জানতেন যে এখন তাদের ঠিক কী করতে হবে। আগে যেখানে ছিল শুধু বিরক্তি, বকাঝকা আর কোণা টেবিলে একাকিত্ব, সেখানে এখন জায়গা করে নিল গভীর সহানুভূতি। সেদিন রাতেই স্বামী গিয়ে খুব আলতো করে তার বৃদ্ধ বাবার হাতটা ধরলেন আর সসম্মানে তাকে আবার পরিবারের মূল টেবিলে ফিরিয়ে আনলেন। এরপর যতদিন তিনি বেঁচে ছিলেন সবার সাথেই খেয়েছেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা হলো, এরপর থেকে টেবিল ক্লথে দুধ পড়লেও বা হাত থেকে কাঁটা চামচ পড়েও গেলেও কেউ আর একটুও বিরক্ত হতেন না। তারা যেন তাদের হারিয়ে যাওয়া মানবিকতাটাই আবার ফিরে পেয়েছিলেন। পর্ব 5, আগামী দিনের ভিত্তিপ্রস্তর। এবার চলুন এই পুরো গল্পটা থেকে আমরা মনস্তাত্ত্বিক কি শিক্ষা নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। মূল শিক্ষাটা হল শিশুরা কতটা তীক্ষ্ণ পর্যবেক্ষক হয় সেটা বোঝা। ওদের চোখ সবসময় চারপাশে সবকিছু দেখে, কান প্রতিটা কথা শোনে, আর ওদের মন কিন্তু অবিরত এই বার্তাগুলোকে প্রসেস বা প্রক্রিয়া করতে থাকে। বাচ্চারা হয়তো সবসময় রিয়্যাক্ট করে না, কিন্তু তারা ঠিকই একটা স্পঞ্জের মতো চারপাশের পরিবেশ থেকে সবকিছু শুষে নেয়। আর এভাবেই তারা দৃষ্টিভঙ্গির অনুকরণ করে। বিষয়টা খুবই লজিক্যাল। শিশুরা তো বাবা মায়ের আচরণ দেখেই বড় হয়। যদি পরিবারে একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি আর একটা ধৈর্যশীল, সুখী পরিবেশ থাকে, তাহলে শিশুরাও তাদের বাকি জীবনের জন্য সেই পজিটিভ দৃষ্টিভঙ্গিটাই নিজেদের মধ্যে গড়ে তুলবে। বয়স্কদের কিভাবে সম্মান করতে হয় বা মানুষের দুর্বলতার প্রতি কিভাবে সংবেদনশীল হতে হয়, এটা তো তারা বাড়ি থেকেই শিখবে, তাই না? তাহলে একজন সচেতন বা জ্ঞানী পিতামাতার সংজ্ঞা আসলে কি দাঁড়ালো? একজন জ্ঞানী পিতামাতা হলেন তিনি, যিনি এটা খুব ভালোভাবে বোঝেন যে তাদের প্রতিদিনের প্রতিটি ছোট ছোট কাজ, কথা বা আচরণ এটাই আসলে তাদের সন্তানের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। তারা শুধু মুখে বড় বড় উপদেশ দেন না, বরং নিজেদের কাজের মাধ্যমেই একটা পারফেক্ট রোল মডেল বা উদাহরণ হিসেবে কাজ করেন। আমাদের আজকের এই আলোচনার একেবারে চূড়ান্ত দার্শনিক শিক্ষাটা হল, জীবন মানেই মানুষের সাথে মানুষের সংযোগ এবং একটি ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের ঘরগুলো তো শুধু ইট পাথরের বিল্ডিং নয়, এগুলো হওয়া উচিত মানবিকতা আর সহানুভূতির এক পরম আশ্রয়স্থল। আমাদের রোজকার ছোট ছোট ভালো কাজগুলোই কিন্তু পরিবারে, এমনকি সমাজেও বিশাল বড় ধরনের পজিটিভ পরিবর্তন আনতে পারে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আমি খুব চিন্তা জাগরণী একটা প্রশ্ন আপনাদের সবার জন্য রেখে যেতে চাই। আমাদের চারপাশে থাকা ওই নীরব পর্যবেক্ষক চোখগুলোর জন্য আজ আমরা ঠিক কী ধরনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি? আমরা কি তাদের জন্য একটা সুন্দর, সহানুভূতিশীল ভবিষ্যতের কাঠের বাটি তৈরি করছি, নাকি এমন কিছু তৈরি করছি যার জন্য আমাদের পরে অনুশোচনা করতে হবে? বিষয়টা নিয়ে একটু ভাববেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।